অ্যাডমিশনের পরে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কিভাবে করবে অথবা সাবজেক্ট পরিবর্তন কিভাবে করবে অথবা তোমাদের যে অতিরিক্ত সাবজেক্টগুলো আছে এবিসি আইডিসি সেক পেপার যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে এগুলো কিভাবে অ্যাড করবে এই ব্যাপারে ইন ডিটেলস কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তো হ্যালো স্টুডেন্ট, আমি মিস্টার কাজল মন্ডল, ইন্সপায়ার অ্যান্ড এডুকেট আমাদের যে ইউটিউব চ্যানেল, এখানে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা অনেকেই কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলেছো ইতিমধ্যে ফার্স্ট ফেজে, অথবা অনেকেই মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন করেছো। কালকে 13 তারিখ মপ আপ রাউন্ডের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। আজকে রাতের বেলা আমি ভিডিওটা তোমাদেরকে রেকর্ড করছি। কয়েকটা ব্যাপার তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেবো যে যারা অ্যাডমিশন নিয়ে ফেলেছো অলরেডি অথবা যারা হচ্ছে মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নিচ্ছ, তোমাদের এই অ্যাডমিশন প্রসেসের পর ইউনিভার্সিটিতে একটা রেজিস্ট্রেশন করতে হয়। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন মানেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন মানে সমস্ত কাজ হয়ে গেল তেমনটা কিন্তু না, এরপরেও কিন্তু একাধিক কাজ বাকি থাকে, যেমন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন একটা খুবই অন্যতম এবং গুরুত্বপূর্ণ। তো এটা কিভাবে কি করতে হবে, অথবা তোমাদের যে কলেজের যে সাবজেক্টগুলো এক্সট্রা সাবজেক্ট, ধরো অনার্সের যারা মেজর তার সাথে মাইনর, অথবা যারা এমডিসি কোর্সে অ্যাডমিশন নিয়েছো দুটো সিসি পেপার একটা মাইনর, তার পাশাপাশি যে আরো এক্সট্রা তোমাদের টোটাল 7টা করে পেপার থাকে জানো, তো এক্সট্রা পেপারগুলো কিভাবে তোমরা অ্যাড করতে পারবে এই ব্যাপারে ইন ডিটেলস, এবং সেই সঙ্গে তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্টের মার্কস এর ব্যাপারগুলো আছে, কোথায় পরীক্ষা হবে, অনার্সের পাস মার্ক কত বা অনার্স টিকে রাখতে গেলে কত মার্কস পাওয়া লাগবে পরীক্ষায়, জেনারেলদের ক্ষেত্রে কি মার্কস ক্যাটাগরি আছে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু আজকের এই ভিডিওটাতে দিয়ে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি খুব ভালোভাবে দেখতে হবে, কারণ ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ঠিক আছে? তো মোটেও স্কিপ করবে না। তো প্রথমের যে প্রশ্নটা সেটা আমি প্রথমে একটু বলে দিই যে কলেজের যে সাবজেক্ট গুলো আছে সে ব্যাপারে আমি একটু বলে দিই। দেখো, অনার্স এর ক্ষেত্রে তোমরা তো একটা মেজর পেপার মানে অনার্স পেপার যেটা নিচ্ছ, সাথে দুটো মাইনর পেপার থাকছে, এবং তার সাথে কিছু কিছু সাবজেক্ট আছে যেমন আইডিসি, এসিসি, সিবিএসই বা এসইসি, এই ধরনের পেপার গুলো কি, এগুলো কিভাবে অ্যাড করবে নিজেদের নামের সঙ্গে। দেখো, এইগুলো কিন্তু অ্যাড আলাদাভাবে করতে হয় না, কয়েকটা সাবজেক্ট আছে অ্যাড করতে হয়, কিন্তু কিছু কিছু সাবজেক্ট থাকে র্যান্ডমলি তোমার কিন্তু চলে আসবে। তার মধ্যে যেমন একটা পেপার যেটা এসিসি পেপার বলা হয়, সেই এসিসি পেপারটা কি, এসিসি পেপারটা কিন্তু এটা হচ্ছে অনার্স বা জেনারেলদের ক্ষেত্রে যেটা সিসি ওয়ান পেপার, তার একটা রিলেটেড পেপার পড়তে হয়। ধরো তুমি হিস্ট্রি অনার্স এর স্টুডেন্ট আছো বা ইংলিশ অনার্স এর স্টুডেন্ট আছো, তো ইংলিশ অনার্স এর একটা রিলেটেড পেপার হচ্ছে তার যে গ্রামার বা রাইটিং এর উপর যে পেপার গুলো আছে, এগুলো হচ্ছে রিলেটেড পেপার বলা হয়। হিস্ট্রি অনার্স এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার হচ্ছে হিস্ট্রি অনার্স এর পাশাপাশি তোমার যে জাদুঘর বা তোমার যে সাথে সাথে যে এক্সট্রা মানে হিস্ট্রি রিলেটেড কিছু কিছু আগের পেপার গুলো আছে, সেগুলো কিন্তু এই পেপার গুলোতে পড়তে হয়। তো এটা কিন্তু তোমার আলাদা করে অ্যাড করতে হবে না, এটা কিন্তু তোমার নামের সাথে তোমার কোর্সের সাথে কিন্তু অলরেডি হচ্ছে তোমার অ্যাড হয়ে গেছে, বোঝা গেল? তারপরে যে আইডিসি বলে যে পেপারটা থাকে, আইডিসি পেপারটা অ্যাড করতে হয়। আইডিসি পেপারটার জন্য কলেজে কয়েকদিনের মধ্যে নোটিশ দিয়ে দেবে। এই নোটিফিকেশনেই তুমি জানতে পারবে যে তোমার কলেজ থেকে কোন কোন আইডিসি সাবজেক্টগুলো অফার করা হচ্ছে, তার মধ্যে থেকে চয়েস করে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য 3খানা সাবজেক্ট তুমি অ্যাড করে নিতে পারবে। তবে এক্ষেত্রে একটা সতর্কতাপূর্ণ বলে রাখি যে আইডিসি পেপার অ্যাড করার সময় একটা জিনিস খেয়াল করবে, আইডিসি পেপারে যে সাবজেক্টগুলো আছে সব পেপারে কিন্তু বই পাওয়া যায় না, এবং খুবই টাফ কিছু সাবজেক্টও থাকে কলেজ অফার করে। যেমন দেখা যাচ্ছে তুমি জেনারেল স্টুডেন্ট, তোমাকে অফার করা হলো অঙ্ক বা ইকোনমিক্স এর ধরনের এই ধরনের সাবজেক্ট গুলো, যেগুলো তুমি কোনোদিনই পড়োনি বা তোমার ভালো লাগে না, এই ধরনের সাবজেক্ট গুলো নিলে কিন্তু তোমাকে সাফার করতে হবে, এবং সাপ্লি চলে আসলে কিন্তু মেন পেপারে এফেক্ট পড়বে। তাই জন্য এই ধরনের সাবজেক্ট গুলোতে যখন তোমরা অ্যাড করবে সেই সময় কিন্তু খুব কেয়ারফুলি অ্যাড করবে, যে সাবজেক্ট গুলো ভালো লাগে, ইন্টারেস্ট আছে, সেই ধরনের সাবজেক্ট গুলো অ্যাড করবে। যদি বুঝতে না পারো কমেন্ট করবে যে দাদা কোন সাবজেক্টটা আমরা অ্যাড করবো, অথবা আমি এখানে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে রাখবো, অথবা ভিডিওর কমেন্টে ফার্স্ট কমেন্টে আমাদের ফার্স্ট সেমিস্টারের ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে রাখবো, তোমরা কিন্তু আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে শুনে নিতে পারবে যে কোন সাবজেক্ট বা কোন ব্যাপারগুলোতে নিলে তোমাদের জন্য ইজি হবে। বা তারপরে দেখো আরেকটা পেপার যেটা থাকে, তো এসিসি পেপার বা আইডিসি সাবজেক্টটা বলে দিয়েছি, আর সিব্যাক পেপারটা থাকে, সিব্যাক পেপারটা কিন্তু তোমাদের এগুলো অ্যাড করতে হবে না, এগুলো অলরেডি অ্যাড হয়ে যাবে, নিজে থেকে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ইউনিভার্সিটির এগুলো কিন্তু সাবজেক্টের প্রসেস, বোঝা গেল? এগুলো কিন্তু কোর্সের সাথে আছে। সিব্যাক পেপারটা কেমন একটুখানি বলে দিই শর্টলি। দেখো, সিব্যাক পেপারটা হচ্ছে ওতে সিব্যাক পেপারের মধ্যে দুখানা পেপার পড়তে হয়, দুখানের মধ্যে 50-50 পরীক্ষা হয়। একটা পেপার থাকে হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সংবিধানের মূল্যবোধ, পলিটিক্যাল সায়েন্স ঘেঁষা একটা সাবজেক্ট,
যেখানটায় তোমাদেরকে কমন ভ্যালু অ্যাডেড কোর্স বলা হয় এই পেপারটাকে, ঠিক আছে। তো এর মধ্যে তোমার যে এই যে সিব্যাক পেপারটা, এই যে কনস্টিটিউশন শেখাচ্ছে, এতে করে তোমাদেরকে ভারতের সংবিধানের উপর একটা মোটামুটি একটা ধারণা যাতে থাকে প্রত্যেকটা স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের জন্য, তাই জন্য কিন্তু এই সাবজেক্টটা পড়ানো হয়। সাথে এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটা তোমাদেরকে পড়ানো হবে, 50 মার্কের পরীক্ষা দিতে হবে। তো এই সিব্যাক পেপারের মধ্যে দুটো সাবজেক্ট আর আইডিসি একটা, সেক একটা, এই চারখানা কিন্তু তোমাদেরকে আলাদা করে অ্যাড করতে হবে। তো তার মধ্যে সিব্যাক পেপার আর সেক পেপারটা এমনি থেকে অ্যাড হয়ে থাকবে, আইডিসিটা কলেজ থেকে অ্যাড করে দেবে, করতে হবে, ঠিক আছে। আর আরেকটা থাকে, সেটা হচ্ছে কম্পালসারি এইসি পেপার, সেটাতে তোমার কিন্তু ফার্স্ট এন্ড সেকেন্ড সেমিস্টারে কিন্তু ইংলিশ পড়তে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। তো সাবজেক্ট কিভাবে অ্যাড করলে বা করবে এটা কিন্তু তুমি বুঝে গেছো। তারপরে প্রশ্ন আরেকটা থাকে যে কলেজের তোমার যে রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশনটা, এটা কিন্তু মোর মানে খুবই গুরুত্বপূর্ণ আর কি বলতে পারো। তো এটা কিভাবে করবে অনেকেই প্রশ্ন করছিলে। দেখো, এটা তোমাদের যখন কলেজের এই যে মপ আপ রাউন্ডের সেকেন্ড ফেজের অ্যাডমিশন প্রসেস চলছে, 16 তারিখে তোমাদেরকে এর ফার্স্ট যে তোমার মেরিট লিস্ট সেটা বার হবে। তো এই মেরিট লিস্ট বার হওয়ার পরে আবার দেখা যাচ্ছে আপগ্রেশন লিস্টও বার হবে, আপগ্রেশন লিস্টও বার হয়ে যাওয়ার পরে কিন্তু অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে। তো এই অ্যাডমিশন ক্লোজ হয়ে যাওয়ার পর আপগ্রেশন লিস্টের পরেও যদি আরেকটা লিস্ট বার হয়, বার হতে পারে, না হলে ক্লোজ হয়ে যাবে এর মধ্যে। তো ক্লোজ হয়ে যাওয়ার পর তোমার দেখা যাচ্ছে কলেজ থেকে কিন্তু নোটিফিকেশন দেবে তোমাদের সকলকে, দেখবে কলেজের গ্রুপগুলোতে, কলেজের ওয়েবসাইটগুলোতে যে রেজিস্ট্রেশন করে নাও, রেজিস্ট্রেশন করে নাও। তার ক্ষেত্রে কয়েকটা ডকুমেন্টস লাগে, ম্যাক্সিমাম ডকুমেন্টস তো ভেরিফিকেশনে দেখিয়ে দিয়েছো, কয়েকটা ডকুমেন্টস লাগবে, সেক্ষেত্রে কলেজ বলে দেবে। যদি না বলে দেয়, আমার সাথে কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদেরকে গাইড করে দেবো, বোঝা গেল। তো ওখানে মূলত কলেজই তোমাদেরকে সমস্ত দায়িত্ব নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে করিয়ে নেবে। তবে এটা মনে হয় এই যে মপ আপ রাউন্ডটা তো শেষ হচ্ছে, তার পরপরই কিন্তু দিয়ে দেবে, এর মধ্যে কিন্তু দেবে না, কারণ একটা অ্যাডমিশন প্রসেস চলছে, তার মধ্যে অন্যগুলোকে একসাথে আলাদা করে করবে না, একসাথেই করে দেবে, বোঝা গেল। তো এটা রেজিস্ট্রেশন প্রসেসটা একটু বুঝতে পারলে। এর উপরে যদি বলো যে দাদা ইন ডিটেল একটু ভিডিও দাও ডকুমেন্টস গুলো দিয়ে বা ফুল প্রসেস দিয়ে, তাহলে আমি কিন্তু কমেন্ট পেলে সেই রিলেটেড একটা ভিডিও তোমাদেরকে আমি বানিয়ে দেবো। আর একটা ব্যাপার যেটা বলার ছিল, সেটা হচ্ছে কলেজের পাস মার্ক নিয়ে অনেকের একটা কোয়ারিজ আছে। যারা অনার্স নিয়েছো বিশেষ করে তাদেরটা আগে বলছি, তারপর জেনারেলটা বলছি। তো দেখো, অনার্স এর পাস মার্কের ক্ষেত্রে তোমরা জানো যে কলেজের 30% মার্কস পেলেই কিন্তু পাস। 30% মার্কস পেলে পাস মানে এটা নয় কিন্তু যে অনার্স টিকে থাকবে। অনার্স টিকে থাকার জন্য কিন্তু আলাদা মার্কস দরকার। দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটিতে 75 মার্কসের থিওরিটিক্যাল পরীক্ষা হয়, আর 25 কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। তো এই থিওরিটিক্যালের জন্য একটা আলাদা পাস মার্ক, প্র্যাকটিক্যালের জন্য একটা আলাদা পাস মার্ক। থিওরিটিক্যালের জন্য 25-এ 7-8 পেতে হয়, মানে প্র্যাকটিক্যালের জন্য। আর থিওরিটিক্যালের জন্য 75 এর মধ্যে ওরকম 22-23 মতো পেতে হয়। তবে এটা হচ্ছে পাস মার্ক, তুমি সাবজেক্টে পাস করে যাবে ইজিলি এই নাম্বারটা তুলতে পারলে। কিন্তু তোমাকে যে তুমি যে অনার্স এর স্টুডেন্ট, তোমাকে যে অনার্সটা টিকিয়ে রাখতে হবে। অনেকে 4 ইয়ার্স এর অনার্স নিয়েছো উইথ মানে রিসার্চ করবে, তো সেক্ষেত্রে তোমাকে এই রিসার্চ অবধি যেতে গেলে কিন্তু তোমাকে মিনিমাম 40% নাম্বার রাখতে হবে, বোঝা গেল। তো এখানে কিন্তু একটুখানি ব্যাপারটা প্রথম থেকে জানিয়ে দিলাম। এটা কিন্তু তোমাদের যারা সিনিয়র দাদা দিদিরা আছে, যারা এখন বর্তমানে 4th সেমিস্টার, 5th সেমিস্টার, 2nd সেমিস্টারে পড়ছে, তাদের টাইমে কিন্তু জানতো না। তারা প্রথম থেকে, কারণ ইমিডিয়েট এই নিয়মগুলো চালু হচ্ছে, দেখা যাচ্ছে অনেকেই কিন্তু এত নাম্বার পায়নি, তাদের কিন্তু রিসার্চ পেপারের সময় গিয়ে একটু হলেও অসুবিধা হবে রিসার্চ করতে গিয়ে। তো তোমাদের আগে থেকে আমি ইনফরমেশন গুলো দিয়ে দিলাম, কারণ দেখো আমার কাজ হচ্ছে তোমাদেরকে, তোমরা যেহেতু ছাত্রছাত্রী, আমি শুধুমাত্র এই অ্যাডমিশন রিলেটেড বা স্কলারশিপ রিলেটেড ভিডিও বানাই না, আমি কিন্তু এই চ্যানেলটার মাধ্যমে তোমাদেরকে যে কোনো ইউনিভার্সিটি কলেজের নোটিফিকেশন, সাবজেক্ট, সিলেবাস, সাজেশন, এবং আমি সেই সঙ্গে অনেকেই পুরনো ভিউয়ার্স যারা আছো জানো যে আমি টিউশনও পড়াই, বোঝা গেল, এবং নোটসও দিই। তোমাদের যদি কারো নোটস বা টিউশন বা হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কিত কোনো কোয়ারিজ জানার থাকে, অবশ্যই কমেন্ট করে নিও, অথবা আমার কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আমার সাথে পার্সোনালি কথা বলেও নিতে পারবে, বোঝা গেল। তো এখান থেকে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমাদের অনার্স এর পাস মার্কটা কি আছে বা অনার্স টিকে রাখতে গেলে কি করবে। এবার জেনারেলদের ব্যাপারটা একটু বলে দিই। দেখো, জেনারেলদের বেসিক্যালি 7খানা পেপারে পরীক্ষা দিতে হবে, তার মধ্যে তোমাদেরকে CC1, CC2 এবং মাইনর তোমরা সিলেক্ট করেছো, তবে প্রথম সেমিস্টারে মাইনর পড়তেও হবে না, পরীক্ষাও দিতে হবে না। সেক্ষেত্রে তোমাদের CC1, CC2 দিতে হবে, এবং তার সাথে আলাদা করে 5টা সাবজেক্ট। আলাদা করে 5টা সাবজেক্ট কি? অনার্সের মতোই, IDC পেপার, ACC পেপার,
এইসি পেপার যেটা কম্পালসারি ইংলিশ, এবং তার সাথে থাকে হচ্ছে সিব্যাক পেপারের দুটো, একটা কনস্টিটিউশনাল ভ্যালু সংবিধানের মূল্যবোধ যেটাকে বলা হচ্ছে, আর একটা এনভায়রনমেন্টাল স্টাডিজ। এই টোটাল 5টা সাবজেক্ট আলাদাভাবে, আর দুটো সাবজেক্ট সিসি 1 সিসি 2 তে তোমরা ফর্ম ফিল আপের সময় অ্যাড করে নিয়েছো। টোটাল 7খানা সাবজেক্টে তোমাদের পরীক্ষা দিতে হয়। এই রিলেটেড কিন্তু একটা বিস্তারিত ভিডিও আমি কিন্তু বোর্ডে লিখে লিখে কিন্তু তৈরি করে দিয়েছি, চ্যানেলটা একটু ভিজিট করলেই দেখতে পাবে। তো এবার তোমাদের সাবজেক্ট পরিবর্তনের ব্যাপারটা কিন্তু একটু বিস্তারিতভাবে বলে দেবো। দেখো, তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলে দিয়েছিলাম যে সাবজেক্ট পরিবর্তন কিভাবে করবে এই ব্যাপারে আমি ইন ডিটেলস বলবো। তো এই সাবজেক্ট পরিবর্তনটা কোন ক্ষেত্রে পসিবল, আর কোন কোন ক্ষেত্রে পসিবল বা কখন করবে এটা একটু ভালোভাবে বুঝে নাও। যারা সাবজেক্ট পরিবর্তন করতে চাইছো তারা তারা কিন্তু এই ইনফরমেশনটা খুবই তোমাদের জন্য খুবই জরুরি, ঠিক আছে? দেখো, সাবজেক্ট পরিবর্তন কয়েকটা প্রকারে হয়, বোঝা গেল? যেগুলো দেখা যাচ্ছে তোমাদেরকে যে অনার্স এর ক্ষেত্রে মেজর পেপার যেটা, বা জেনারেলদের ক্ষেত্রে যেগুলো সিসি পেপার, এই ধরনের পেপারগুলো তোমরা যারা মপ আপে অ্যাপ্লাই করেছো বা অ্যাডমিশন অলরেডি নিয়ে ফেলেছো, ঠিক আছে, তারা একটা প্রসেসে অ্যাপ্লাই চেঞ্জ করতে পারবে, অথবা যারা মপ আপে আবার অ্যাপ্লাই করছো তারা তো আলাদা করে সাবজেক্ট চেঞ্জ করেই নিয়েছো। কিন্তু যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে ফেলেছো তাদের ক্ষেত্রে একটু বলে দিই। তারা দেখো, এই যে রেজিস্ট্রেশন কলেজে হবে, এই রেজিস্ট্রেশন আগে কিন্তু তোমাদেরকে কলেজের যে অফিস আছে সেখানে কিন্তু তোমাদেরকে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে তোমার যে অনার্স পেপারটা আছে, এই অনার্স পেপারটা কিন্তু সরাসরি পরিবর্তন হবে না। যদি না কলেজে কোনো রকম সিট ফাঁকা থাকে, কলেজ যদি কনসিডার করে, তাহলেই শুধুমাত্র কলেজের সিট সেই সাবজেক্টটা তুমি পরিবর্তন করতে পারবে, আর না হলে কিন্তু না। আর এটা তখনই পসিবল হবে যখন ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সেটার আগে কলেজে যদি যোগাযোগ করতে পারো। তো এক্ষেত্রে যে মেজর পেপার অনেক কলেজে কিন্তু দেয় না চেঞ্জ করে, মাইনর পেপার গুলো কিন্তু একটা দুক দেয় যে চেঞ্জ করে কোনো কোনো কলেজে। তবে সেই কলেজের যদি সেই সাবজেক্টের সিট ফাঁকা থাকে, বা তুমি যে সাবজেক্টটা নিতে চাইছো সেটা যদি তোমার ওই সাবজেক্টের, ধরো অনার্সে তোমার হিস্ট্রি আছে, হিস্ট্রির সাথে সাথে যদি সেই সাবজেক্টটা যদি সেই কলেজে কম্বিনেশন থাকে, কিন্তু অনেক অনেক কলেজে দেখো যে একটা হিস্ট্রি অনার্সের সাথে দুটো মাইনর পেপার, এই যে মাইনর পেপার ওটা একটা কম্বিনেশন। তো এই কম্বিনেশন যদি ঠিকঠাক থাকে সেই কলেজের মধ্যে, তুমি যে আরেকটা সাবজেক্ট নিতে চাইছো, তো সেই সাবজেক্টে যদি সেই কম্বিনেশন থাকে তাহলেই পাবে, না হলে কিন্তু পাবে না। তবে এটা অনেক কলেজে দেয় না, অনেক কলেজে আবার দিয়ে দেয়। তো এটা কিন্তু তোমরা তোমাদের কলেজের সাথে রেজিস্ট্রেশন আগে কথা বলে নেবে, বোঝা গেল? তো আশা করছি প্রসেসটা বুঝতে পেরেছো। আর কোনো এই সাবজেক্ট চেঞ্জ ব্যাপারে যদি কোনো মানে কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিও, বোঝা গেল? তো এই ছিল মোটামুটি আজকের ইনফরমেটিভ ভিডিও। আর তাছাড়া কোন ইউনিভার্সিটির সিলেবাস, কোন সাবজেক্টের সিলেবাস বা সাজেশন নিয়ে তোমরা ভিডিও চাও, ভিডিওর কমেন্ট বক্সে যদি কমেন্ট করো, সেই সাবজেক্টের উপরে বেশি ডিমান্ড আসে, আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে ভিডিও করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো বা হেল্প করে দেবো, বোঝা গেল? আর যারা অনলাইন অফলাইন টিউশন নিতে চাইছো তারা অবশ্যই অবশ্যই স্ক্রিন দেওয়া এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। যে কোনো সাবজেক্টের নোটস, সাজেশন, সিলেবাস কিন্তু তোমরা আমার থেকে পাবে। এবং তাছাড়া তোমাদের কলেজে অ্যাডমিশনের পরে স্কলারশিপ কিভাবে অ্যাপ্লাই করবে, কোন কোন স্কলারশিপ তোমাদের জন্য বেটার হবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কতগুলো কোন কোন ডকুমেন্টস লাগবে, তার সাথে কলেজে এক্সামের যে ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড, হ্যানা ত্যানা, মানে যতগুলো ইনফরমেশন তোমাদের কলেজ লাইফে লাগবে সবকিছু এই একটা চ্যানেল থেকেই পাবে। তাই জন্য তোমাদের কাছে একটা কথা বলার আছে, যেটা হচ্ছে যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অন করে রাখবে, না হলে কিন্তু নোটিফিকেশন সবার আগে তোমার কাছে যাবে না। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও, কারণ ফ্রেন্ডদেরও কিন্তু এই ইনফরমেশন গুলো অবশ্যই অবশ্যই জরুরি, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে, বোঝা গেল? আর কে কোন কলেজে অ্যাডমিশন নিয়ে ফেলেছো অলরেডি, কে কোন কলেজে পড়ছো, কোন সাবজেক্টে নিলে অবশ্যই জানিও, আর কোন রিলেটেড ভিডিও চাইছো অবশ্যই জানাতে বলো না। তো চলো, টাটা।